হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় আপডেটটি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানিতে অবৈধতার নতুন পালক ওএমআর বদল। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ ডি গ্রুপ সি স্তরের নানান অবৈধতার মাঝে গতকালকের শুনানিতে চিফ জাস্টিস মহাশয়ের নবতম সংযোজন ওএমআর পাল্টানো হয়েছে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করলেন চিফ জাস্টিস মহাশয়। গতকালকের শুনানি থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির, যার ফলে মামলা কোন দিকে মোড় নিচ্ছে তা পুনরায় স্পষ্ট হচ্ছে। চিফ জাস্টিস মহাশয় ওএমআর বদল নিয়ে কি মন্তব্য করেছেন, কি তিনি জানিয়েছেন, কি বিষয় এখনো পর্যন্ত সংশয় রয়েছে, কি বিষয়ে সংশয় প্রকাশ করেছেন চিফ জাস্টিস মহাশয়, পৃথকীকরণ নিয়ে তিনি কি জানিয়েছেন, বৈধ অবৈধ বা যোগ্য এবং অযোগ্যদের বাছাইকরণ নিয়ে কি মন্তব্য করেছেন, বাছাইকরণ কি সম্ভব, পৃথকীকরণ কি সম্ভব, নাকি সম্পূর্ণ প্যানেল বাতিলের দিকে হাঁটবে, কি আপডেট উঠে এসছে, বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। গতকাল 15ই জানুয়ারি 2025 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি 34 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, যেখানে তাৎপর্যপূর্ণ শুনানি করিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে কি ওএমআর শিট বদলে দেওয়া হয়েছিল, সংশয় প্রকাশ চিফ জাস্টিস মহাশয়ের। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের তার বেঞ্চ থেকে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার এই নতুন প্রশ্ন উঠে এলো। এতদিন নিয়োগ দুর্নীতিতে অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের প্যানেলের মেয়াদ ফুরানোর পরে, অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে তাদের চাকরি দেওয়া হয়েছে। মেধা তালিকার পিছনে থাকা প্রার্থীদের সামনে তুলে আনা হয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করা হয়েছে। পরীক্ষার্থীর ওএমআর শিটে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে বা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে চাকরি দিয়েছে। এই সমস্ত দুর্নীতির নানান দিকগুলো এতদিন পর্যন্ত দেখতে পেয়েছিলাম আমরা। গতকাল সুপ্রিম কোর্টের সামনে আসা নতুন তথ্যের ভিত্তিতে প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে ওএমআর শিট কি বদলে দেওয়া হয়েছিল, অর্থাৎ অবৈধতার নতুন পালক সংযোজন করলেন চিফ জাস্টিস মহাশয়। শুনানি প্রক্রিয়া থেকে বেরিয়ে এলো যে ওএমআর শিট সম্পূর্ণ টোটাল ওএমআর শিটটিকে বদলে দেওয়া হয়নি। তো কলকাতা হাইকোর্ট 2016 সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া 25,753 জনের শিক্ষক এবং অশিক্ষা কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে দীর্ঘদিন ধরে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, এত চাকরি বাতিলের মধ্যে থেকে যোগ্য এবং বেআইনিভাবে বা অবৈধভাবে চাকরি পাওয়া অযোগ্যদের পৃথকীকরণ কিভাবে করা সম্ভব, বা আদৌ সেটা সম্ভব কিনা, নাকি কলকাতা হাইকোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করে দিয়ে তারা ঠিক কাজ করেছে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন চিফ জাস্টিস মহাশয়। প্রায় 1000 খানেক চাকরিরত শিক্ষক এবং অশিক্ষা কর্মীদের পক্ষ থেকে আইনজীবী জয়দীপ মজুমদার তিনি জানিয়েছেন, তার তথ্যের অধিকার আইনে অর্থাৎ আরটিআর মাধ্যমে 2018 এবং 2019 সালে ওএমআর শিটের নকল তার উত্তর তিনি পেয়েছিলেন, অর্থাৎ আরটিআর রিপ্লাই তিনি পেয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন যখন ওএমআর শিট ডিস্ট্রয় করে ফেলে তার অনেক আগেই তিনি আরটিআর মাধ্যমে এই ওএমআর শিট কালেক্ট করেছিলেন এসএসসির কাছ থেকে, যার থেকে তিনি দাবি করেছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা সম্পূর্ণ যোগ্য ক্যান্ডিডেট এবং তাদের নাম্বারের সঙ্গে, অর্থাৎ ওএমআর শিটের নাম্বারের সঙ্গে রাজ্যের বা স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যে মার্কস, সেই মার্কসের সঙ্গে টোটালটা মিলে যাচ্ছে। তার ফলে তিনি দাবি করেছেন যে এরা সবাই যোগ্য ক্যান্ডিডেট। কিন্তু সিবিআই যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছে সেই তালিকায় এদের নাম ঢুকে গেছে। কিন্তু তিনি দাবি জানিয়েছেন যে অরিজিনাল ওএমআর শিট আমার রয়েছে। প্রসঙ্গত, সিবিআই তদন্তের যে সমস্ত ওএমআর শিটের তথ্য বা স্ক্যান করা তথ্যগুলো যে হার্ড ডিস্ক তারা ইতিমধ্যে উদ্ধার করেছিল, তার সঙ্গে যাদের ওএমআর শিটের নাম্বার মেলেনি তাদেরই অযোগ্য বলে চিহ্নিত করেছিল। জয়দীপ মজুমদার স্যার তার যুক্তি, তারা সেই হার্ড ডিস্ক চোখে দেখেননি, অথচ সেই হার্ড ডিস্কের যে তথ্য রয়েছে তার মধ্যে যে ডেটা সেভ করা রয়েছে সেই নাম্বারের সঙ্গে তাদের নাম্বার না মেলার ফলে তাদেরকে অযোগ্য বলে দাবি করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এর অর্থ দাঁড়ায় যে ওএমআর শিটের বদলে দেওয়া হয়েছে। চিফ জাস্টিস মহাশয় সব থেকে নতুন পালক সংযোজন, নতুনতম তিনি বক্তব্য তিনি বের করে নিয়ে এলেন, যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ওএমআর শিট বদল হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি নতুন তথ্য বের করে নিয়ে এলেন। গতকাল যোগ্য বলে দাবি করা বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন লয়াররা তারা বিভিন্ন তাদের যুক্তি দেখিয়েছেন যে সিবিআই যে সমস্ত তথ্য উদ্ধার করেছে বা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা যথার্থ রিপোর্ট নয়, সেই রিপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের বায়াস রয়েছে। আবার অনেকে জানিয়েছেন যে সিবিআই আদালতে যে রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব। সমস্ত অবৈধদের জন্য, সমস্ত অযোগ্যদের জন্য কেন
এন্টার সিলেকশন প্রসেসটা কেন টোটাল 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হবে, কেন সেখানে যোগ্যদেরও চাকরি বাতিল করা হবে তা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি জানিয়েছেন, হাইকোর্টের যে অবস্থান ছিল তারা জানিয়েছে যে এর বাইরেও আর কোনো অযোগ্য প্রার্থী থাকলেও থাকতে পারে যাদের চিহ্নিত করা যাচ্ছে না, যে কারণের জন্যই গোটা নিয়োগ প্রসেসটা বাতিল করে দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট। শুনানির একদম প্রথম দিকেই চাকরিরত শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আইনজীবী দুষ্যন্ত দাবেদ মহাশয় তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন। তার যুক্তি যে হাইকোর্টের সামনে প্রশ্ন ছিল কেন প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে নিয়োগ হয়েছে, তাতেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সবার চাকরি বাতিল করা হয়েছিল, সেখানে রাজ্যের রাজনীতি করে তিনি এটা করেছেন। তিনি এখন বর্তমানে কোন একটি রাজনৈতিক দলের মেম্বার রয়েছেন, সে বিষয়টাও তিনি তুলে ধরেন। এখানে এত মানুষের জীবন জীবিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে কিছু সংখ্যক ব্যক্তিদের জন্য, কিছু সংখ্যক অবৈধতার জন্য ইন্টার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করাটা একদমই যুক্তিযুক্ত নয়। দুষ্যন্ত দাবেদ মহাশয় তিনি আরো জানান যে সিঙ্গেল বেঞ্চে যখন এই মামলাটা নিয়ে যাওয়া হয় শুধুমাত্র একটি পয়েন্ট বা একটা অবৈধতার দিক ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি ইন্টার সিলেকশন প্রসেসটা বা আরো অন্যান্য বিভিন্ন কারণ দেখিয়ে সিবিআই তদন্ত দিয়ে ইন্টার সিলেকশন প্রসেস বা টোটালটার পুরো ক্যান্সেল করে দেওয়ার দিকে তিনি হাঁটেন। চাকরিরতদের হয়ে আইনজীবী মুকুল রোহতগি স্যার তিনি জানিয়েছেন, সিবিআইয়ের উদ্ধার করা হার্ড ডিস্ক নিয়ে কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট আসার অনেক আগেই হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে। আইনজীবী প্রশান্ত ভূষণ মহাশয় এবং কপিল সিব্বল মহাশয়রা তারা এক ধাক্কায় ইন্টার সিলেকশন প্রসেসটা বাতিল করার তারা বিরোধিতা জানিয়েছেন। বিভিন্ন আইনজীবীরা তারা একটা বিষয় এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে সিবিআই যে তথ্য দিয়েছে বা সিবিআই যে ডেটা দিয়েছে তাতে করে যোগ্য এবং অযোগ্য বা বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ করা সম্ভব, কেননা সিবিআই তারা ইন্ডিকেট করে দিয়েছে, তাদের লিস্ট তারা পাবলিশ করে দিয়েছে। সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল মহাশয় এবং তার পাশাপাশি মেনকা গুরুস্বামী এবং মীনাক্ষী আরোরা ম্যাম তারা জানিয়েছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে সিবিআই নিজেই যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করে রেখেছে। অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী মহাশয় তিনি জানিয়েছেন যে অযোগ্যদের সংখ্যা মোট চাকরি প্রার্থীদের 8 থেকে 10%। তা সত্ত্বেও সবার চাকরি কেন বাতিল করা হয়েছে? এর আগে সুপ্রিম কোর্টের রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছিল যে বৈধ এবং অবৈধভাবে নিযুক্ত চাকরিপ্রাপ্তদের বাছাই করা সম্ভব। তবে গতদিনের শুনানি পর্যায়ে যে সমস্ত লয়াররা তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন তারা প্রত্যেককেই মোটামুটি ম্যাক্সিমাম জনই কিন্তু তারা জানিয়েছেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর তারা ভরসা রাখছেন। সুতরাং সেই রিপোর্ট থেকে সিবিআই যেহেতু পৃথকীকরণ করে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে লিস্ট জমা করেছে, সেহেতু সেখানেই যোগ্য এবং অযোগ্য বা বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ করা সম্ভব হয়ে গেছে, বা তার লিস্ট যেহেতু অলরেডি জমা পড়েছে সেই লিস্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে। তবে চিফ জাস্টিস মহাশয় তিনিও কিন্তু সেই পৃথকীকরণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, কেননা তিনি জানিয়েছেন যে এই পৃথকীকরণটা কি অ্যাকচুয়াল যথার্থভাবে করা সম্ভব হয়েছে, নাকি যোগ্যদের মধ্যেও অযোগ্যদের কোনো ক্যান্ডিডেটরা ঢুকে রয়েছেন। বিভিন্ন অবৈধতার মধ্য থেকে নতুনতম সংযোজন, নতুনতম সংশয় প্রকাশ চিফ জাস্টিস মহাশয়ের যে ওএমআরটাকেই পাল্টানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। এখন এই ওএমআরের টোটালটাকে পাল্টানো হয়েছে কিনা সেই বিষয় নিয়ে একজন লয়ার ম্যাডাম তিনি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি জানিয়েছিলেন যে ওএমআর শিট পাল্টানো হয়েছে কিনা সে বিষয়ে আমরা যদি প্রুভ করতে যাই তাহলে আমাদের যে তথ্যের উপর নির্ভর করতে হবে সেটা হচ্ছে কোনো একজন ক্যান্ডিডেট যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে তার মধ্যে বারকোড থাকে, সেই বারকোডের মধ্য দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে অ্যাকচুয়াল ওএমআর শিট সেই অরিজিনাল ওএমআর শিট কিনা। তার পাশাপাশি সেই ক্যান্ডিডেটের সিগনেচার ম্যাচ করাতে হবে যে সেই ক্যান্ডিডেটের সিগনেচার বর্তমান দিনে তার সিগনেচারের সঙ্গে ম্যাচ করছে কিনা। তার পাশাপাশি ইনভিজিলেটরের সিগনেচার এটাও ম্যাচ করতে হবে, যে ইনভিজিলেটর ছিলেন তার সঙ্গে যদি ম্যাচ করে তাহলে তারটা অরিজিনাল হবে। অর্থাৎ সমস্তটা যদি ম্যাচ করে ওএমআর শিটের বারকোড, ইনভিজিলেটর সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার, তিনটে বিষয় যদি টোটালটাকে ম্যাচ করে তাহলে সেই ওএমআর শিটের ভ্যালিডিটি কিন্তু অটোমেটিকই চলে আসবে। তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। কিন্তু এই কাজটা করবে কে? অরিজিনাল ওএমআর শিট কোনো তথ্যই নেই এই মুহূর্তে। সেক্ষেত্রে সেই ওএমআর শিট যদি সবার ওএমআর শিট থাকতো তাহলে নয় ম্যাচ করা যেত। গতদিনের শুনানিতে শুধুমাত্র শিক্ষক এবং অশিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে, যারা অ্যাফেক্টেড হয়েছেন তাদের পক্ষ থেকে শুধুমাত্র সাবমিশন হয়েছে। তারা তবে অনেক পক্ষ এখনো কিন্তু সাবমিশন করতে বাকি রেখেছেন বা তাদের বক্তব্য ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেননি, তাদের হয়তো আরো বক্তব্য রয়েছে, তারা হয়তো আরো সময় চাইবেন। তবে এর পরের দিন বিকাশ চন্দ্র ভট্টাচার্য যারা চাকরি পায়নি, যারা মূল পিটিশনার ছিল, তারাই কিন্তু পরের দিন আর্গুমেন্ট করবেন, শুনানি প্রক্রিয়া সমস্তটা তথ্য তারা তুলে ধরবেন। এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট ইতিমধ্যেই পড়েছে যে 27 জানুয়ারি 2025 তারিখে দুপুর 2টার সময়
লাঞ্চের পরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু হবে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ। তো এখনো পর্যন্ত কিন্তু এই পৃথকীকরণ নিয়েও চিফ জাস্টিস মহাশয়ের মধ্যে সংশয় রয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আসে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।